আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট লেজিসলেচারের যে দুটো হাউসেস বা কক্ষ রয়েছে সেই হাউসেসগুলোর মেম্বার্সদের নিয়ে। সো নাম্বার 1 মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল বা এমএলসিস এবং নাম্বার 2 মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএস। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এর আগের ভিডিওতে আমরা পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে সেই দুটো হাউসের এমপি বা মেম্বার্সদেরকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল এবং মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিকেও আমরা সেই আগের 16টা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 16টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। সো আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগাল স্টেটাস, অর্থাৎ এমএলসি এবং এমএলএ কি টাইপের পোস্ট অকুপাই করে। তো তারা দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট অকুপাই করে, কনস্টিটিউশনাল পোস্টে তারা রয়েছে এবং আমাদের দেশে সাংবিধানিক পদগুলোই কিন্তু সবচেয়ে হাইয়েস্ট পোস্ট। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এমএলসি এবং এমএলএ কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করে। তিনটে অর্গান অফ দ্য স্টেট হয়, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এবং এই তিনটে অর্গান অফ দ্য স্টেটকে আমি ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম এর আগের একটা ভিডিওতে। এই প্লেলিস্টের প্রথম দিকেই ওই ভিডিওটা পেয়ে যাবে। তার সাথে আমি ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে রাখবো এই প্লেলিস্টের। তোমরা এই প্লেলিস্টের সমস্ত ভিডিও সিরিয়ালি দেখলে পলিটির ফাউন্ডেশন তোমাদের প্রচণ্ড স্ট্রং হবে, এটা আমার প্রমিস। সো এমএলসি এবং এমএলএরা দুজনেই হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করে, অর্থাৎ তারা রাজ্যের যে আইন পরিষদ রয়েছে সেই আইন পরিষদের তারা সদস্য, তাই তারা আমাদের দেশের লেজিসলেচারের পার্ট হলেন। তৃতীয়ত আমরা আলোচনা করব এমএলসি এবং এমএলএ ইলেকশনে দাঁড়ানোর জন্য যেই প্রার্থী বা ক্যান্ডিডেটস রয়েছে তাদের কি কোয়ালিফিকেশনস থাকতে হবে। 4টে কোয়ালিফিকেশন আছে। প্রথমটি হচ্ছে মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তাদেরকে ভারতের নাগরিক হতে হবে। নাগরিক না হলে তারা কিন্তু এই সমস্ত নির্বাচনে দাঁড়াতে পারবে না। দ্বিতীয় কোয়ালিফিকেশন, তাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সামনে একটা শপথ গ্রহণ করতে হবে, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাকে অ্যাপয়েন্ট করবে তার সামনে শপথ গ্রহণ করতে হবে। রাজ্যসভা এবং লোকসভা এমপির ক্ষেত্রেও যেমন আমরা দেখেছিলাম যে তাদের দুবার শপথ গ্রহণ করতে হয়। যখন তারা কন্টেস্টিং ক্যান্ডিডেট তখন ইলেকশন কমিশনের সামনে, এবং যখন তারা নির্বাচন হয়ে যায় তখন প্রেসিডেন্টের সামনে বা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে। তেমনই এমএলসি এবং এমএলএদেরও কিন্তু দুবার শপথ গ্রহণ করতে হয়। তো এখন যেই শপথ গ্রহণের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বিফোর ইলেকশন, যখন তারা কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন ফাইল করছে তখন তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা কমিশনের দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে শপথ গ্রহণ করবে। তবে 3 নম্বর কোয়ালিফিকেশনটা দুটো টাইপের মেম্বার্সের জন্য আলাদা, সেটা হচ্ছে মিনিমাম এজ। তো এমএলসি ইলেকশনে দাঁড়ানোর মিনিমাম এজ হচ্ছে রাজ্যসভা এমপির মতোই 30 বছর, তেমনি এমএলএ ইলেকশনে দাঁড়ানোর ন্যূনতম বয়সও কিন্তু লোকসভা এমপিদের মতোই 25 বছর। সো এই ইলেকশনে দাঁড়াতে হলে মিনিমাম এই পার্টিকুলার এজটা তাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরেই তারা ইলেকশনে দাঁড়াতে পারবে। এবং চতুর্থ কোয়ালিফিকেশন হচ্ছে পার্লামেন্ট যদি এই 3টে কোয়ালিফিকেশন বাদেও অন্য কোনো কোয়ালিফিকেশন রাখতে চায় তাহলে তারা একটা অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট বা স্ট্যাচুটারি লয়ের মাধ্যমে তারা এক্সট্রা বা অ্যাডিশনাল কোয়ালিফিকেশনস রাখতে পারে, এবং পার্লামেন্ট সেটা করেওছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মাধ্যমে পার্লামেন্ট এই 3টে কোয়ালিফিকেশন বাদেও এক্সট্রা আরও কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশনস রেখেছে এমএলসি এবং এমএলএ ইলেকশনের জন্য। তবে সেটা কনস্টিটিউশনের পার্ট নয়, সেটা স্ট্যাচুটারি ল, তাই জন্য আমাদের এক্সামের জন্য জানার প্রয়োজন নেই। সো কোয়ালিফিকেশনের একটা কুইক সামারি, তাদেরকে ভারতের নাগরিক হতে হবে, তার সাথে ইলেকশন কমিশনের সামনে শপথ গ্রহণ করতে হবে,
তাদের ন্যূনতম একটা বয়স কমপ্লিট করতে হবে, এবং চতুর্থ হচ্ছে পার্লামেন্টের দ্বারা এডিশনাল কোয়ালিফিকেশনও তাদের থাকতে হবে। এমএলএ বা এমএলসি ইলেকশনে দাঁড়ানোর যেমন কোয়ালিফিকেশনস রয়েছে কিছু, তেমনি ইলেকশনে দাঁড়ানোর কিন্তু ডিসকোয়ালিফিকেশনসও রয়েছে। যখন তারা ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন পেপার ফাইল করছে ইলেকশন কমিশনের সামনে, তখন তারা যদি কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ইলেকশনে দাঁড়াতেই পারবে না। তো সেই ডিসকোয়ালিফিকেশনগুলো নিয়েই আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন। সো 5টে ডিসকোয়ালিফিকেশনস রয়েছে। তাদের মধ্যে প্রথমটি হচ্ছে ইলেকশন পিটিশন ফাইল করার সময় সেই ব্যক্তিটা কোনো অফিস অফ প্রফিট বা লাভজনক পদে থাকতে পারবে না ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে। সে যদি ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো অফিসে সে অলরেডি রয়েছে, তাহলে আগে তাকে সেই পদ থেকে রিজাইন করে তারপরে সে ইলেকশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এই নিয়মটা মিনিস্টারদের জন্য অ্যাপ্লিকেবল নয়। কোনো ব্যক্তি যদি মিনিস্টার, কেন্দ্র সরকারের মিনিস্টার বা রাজ্য সরকারের মিনিস্টার হিসাবে যদি সার্ভ করছেন, তাহলে সে মিনিস্টার থাকাকালীনই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে। তো এই এক্সেমশনটা স্টেট লেজিসলেচারের ল অনুযায়ী মিনিস্টারদের জন্য দেওয়া আছে। আপাতত এই মিনিস্টার পদটা বাদ দিয়েও স্টেট লেজিসলেচার চাইলে অন্য কোনো পোস্টের জন্য এই এক্সেমশনটা দিতে পারে ভবিষ্যতে। দ্বিতীয় ডিসকোয়ালিফিকেশন, ইফ সে যদি একটা আনসাউন্ড মাইন্ডের হয়, অর্থাৎ সে মানসিকভাবে যদি অসুস্থ হয় এবং কোর্টে তার মানসিক অসুস্থতা প্রমাণ হয়েছে, তাহলে সে ইলেকশন কন্টেস্ট করতে পারবে না। তৃতীয় কোয়ালিফিকেশন, সে যদি আনডিসচার্জ ইনসলভেন্ট হয়, অর্থাৎ সে যদি দেউলিয়া হয়ে গেছে, দেনায় পড়ে গেছে, তাহলে সে ইলেকশনে দাঁড়াতে পারবে না। চতুর্থ ডিসকোয়ালিফিকেশন, সে কোনো কারণে যদি ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছে বা চলে গেছে, সে যদি ভারতের নাগরিক না হয়, অবশ্যই সেই ইলেকশনে দাঁড়াতে পারবে না। তাছাড়া তার আনুগত্য যদি কোনো ফরেন কোনো দেশের বা স্টেটের প্রতি থাকে, তাহলেও সে ইলেকশনে দাঁড়াতে পারবে না। ইন্ডিয়ান লেজিসলেচারের ইলেকশনে দাঁড়ানোর জন্য তাকে ভারতের নাগরিক হতে হবে এবং আমাদের দেশের প্রতি তার কমপ্লিট অ্যালিজিয়েন্স বা আনুগত্য থাকতে হবে। এবং লাস্ট ডিসকোয়ালিফিকেশন হচ্ছে, এই 4টে ডিসকোয়ালিফিকেশন যেটা আমরা আলোচনা করলাম, সেগুলো বাদেও যদি পার্লামেন্টের নিয়ম অনুযায়ী অ্যাডিশনাল কোনো ডিসকোয়ালিফিকেশন পার্লামেন্ট ইম্পোজ করতে চায়, তাহলে সেটা করতে পারে। খেয়াল রাখবে, পার্লামেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বলেছে, স্টেট লেজিসলেচারের নিয়ম অনুযায়ী নয়। তো স্টেট লেজিসলেচারের ইলেকশনগুলোতেও কিন্তু পার্লামেন্টের নীতি নিয়ম অ্যাপ্লিকেবল থাকে। এবং যেমন বললাম, পার্লামেন্ট সত্যি এমন কিছু নিয়ম বানিয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের মাধ্যমে, যেটাতে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এবং ডিসকোয়ালিফিকেশন এমএলএ এমএলসি প্রার্থীদের উপরে লাগানো রয়েছে। সো ডিসকোয়ালিফিকেশনের একটা কুইক সামারি, তারা কোনো লাভজনক পোস্ট বা অফিস অফ প্রফিট আন্ডার দ্য স্টেট অর দ্য ইউনিয়ন গভর্নমেন্টে থাকতে পারবে না ইলেকশন কন্টেস্ট করার সময়। দ্বিতীয়ত, তাদের আনসাউন্ড মাইন্ড বা মানসিকভাবে তারা অসুস্থ হলে চলবে না। তৃতীয়ত, তারা ইনসলভেন্ট বা দেউলিয়া যদি হয়, তাহলে তারা ইলেকশন কন্টেস্ট করতে পারবে না। 4 নম্বর, তাদেরকে ভারতের নাগরিক হতে হবে এবং ভারতের প্রতি তাদের আনুগত্য সম্পূর্ণ থাকতে হবে। এবং 5 নম্বর হচ্ছে, পার্লামেন্ট যদি অ্যাডিশনাল কোনো ডিসকোয়ালিফিকেশন লাগাতে চায়। নেক্সট আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এলিজিবিলিটি অফ ইলেক্টরেটস, অর্থাৎ এমএলসি এবং এমএলএ ইলেকশনে যারা ভোট দেয় তাদের কোয়ালিফিকেশন কি, ভোটারদের কোয়ালিফিকেশনের এখানে কথা বলা হচ্ছে। সো এমএলসি ইলেকশনে পার্টিসিপেট করার জন্য রাজ্যসভা এমপির ইলেকশনের মতোই ব্যাপারটা, এটা লিমিটেড অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে হয় সেই স্টেটে, অর্থাৎ এখানে রাইট টু ভোট কিন্তু ওপেন টু অল নয়। সিলেক্টেড কিছু ইন্ডিভিজুয়াল বা পোস্টের জন্য এমএলসি ইলেকশনে ভোট দেওয়ার অধিকার রয়েছে। এবং কাদেরকে ভোট দিতে দেওয়া হয় এমএলসি নির্বাচনে, সেটা আমরা নেক্সট পয়েন্টে দেখে নেব। তবে এমএলএ ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ভোটিং রাইটটা ওপেন টু অল। যেই রাজ্যের এমএলএ ইলেকশন হচ্ছে, সেই রাজ্যের সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার রয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে সেই রাজ্যের জনগণ ভোট করে এমএলএ ইলেকশনে। লোয়ার হাউস দুটোই, যেমন লোকসভা ছিল তেমনি এমএলএ ছিল, তো এই দুটোতেই ভোটিং রাইটস কিন্তু ওপেন টু অল। আমাদের 6th পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এমএলসি এবং এমএলএদের সিলেকশন কিভাবে হয় সেটা আমরা ডিটেলসে এখানে দেখে নেব। সো এমএলসি ইলেকশনটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ সাধারণ জনগণ এখানে পার্টিসিপেট করতে পারে না, জনপ্রতিনিধিরা এখানে ভোটার। তার সাথে কিছু নমিনেশন বা মনোনয়নের মাধ্যমেও কিছু সিট ফিল আপ করা হয়। এবং কতজন এমএলসিকে একটা স্টেট লেজিসলেচারে ইলেক্ট করা যাবে সেটা নিয়ে সাংবিধানিক নিয়ম যেটা রয়েছে,
মিনিমাম 40 জন এমএলসি থাকতেই হবে একটা স্টেটের বিধান পরিষদে, এবং ম্যাক্সিমাম সেই স্টেটের যে লোয়ার হাউসটা রয়েছে, অ্যাসেম্বলি বিধানসভা যেটা রয়েছে, সেই বিধানসভার যতজন সদস্য তার 1/3 হচ্ছে ম্যাক্সিমাম লেজিসলেটিভ কাউন্সিলের বা বিধান পরিষদের সদস্য সংখ্যা হতে পারে। সো মিনিমাম 40 জন এবং ম্যাক্সিমাম সেই স্টেটের বিধানসভার 1/3 সাইজ হবে। কিন্তু এমএলএরা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হয়। ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে রাজ্যের যে নিম্ন কক্ষ লোয়ার হাউস বিধানসভা সেখানে তারা আসেন, এবং প্রত্যেকটা স্টেটে কতজন এমএলএ থাকবেন সেটা নিয়েও সাংবিধানিক নিয়ম যেটা বলছে মিনিমাম 60 জন থাকতে পারে এবং ম্যাক্সিমাম 500 জন থাকতে পারে। সংবিধানের দ্বারা এই রেঞ্জটা ডিফাইন করে দেওয়া হয়েছে দুটো কক্ষের জন্যই। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনস কি হয়, কোথায় কোথায় কোন কোন ইলেকশনে সেটা অ্যাপ্লিকেবল, তাছাড়াও অন্যান্য আনুষাঙ্গিক ডিটেলস আমরা আলোচনা করে নিয়েছিলাম। এই প্লেলিস্টের প্রথম 12টা ভিডিও তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবে। তারপরের ভিডিওগুলো কনস্টিটিউশনের নিয়মগুলো নিয়ে আমি আনছি। সো এই প্লেলিস্টের প্রথম 12টা ভিডিও কিন্তু তোমাদের পলিটির ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এই প্লেলিস্টের প্রথম থেকে ভিডিওগুলো এক এক করে দেখবে এবং প্রত্যেকটা ভিডিও রিপিটেডলি মাল্টিপল টাইমস দেখে পলিটির ব্যাকবোন তোমাদের স্ট্রং করে নেবে। ডিসকাশন কন্টিনিউ করছি। এখন একটা স্টেটে যতজন এমএলসি থাকবেন সমস্ত এমএলসিরা কিন্তু একই গ্রুপের দ্বারা ইলেক্টেড হয় না। টোটাল যতগুলো এমএলসির সিট রয়েছে সেই স্টেটে সেগুলোকে ভাগ করে দেওয়া আছে অ্যাকর্ডিং টু হুইচ গ্রুপ উড ইলেক্ট দ্য এমএলসিস। সো 1/3 বিধান পরিষদের মেম্বার ইলেক্টেড হবেন সেই রাজ্যে যে লোকাল বডিগুলো রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যারা মেম্বার্স আছে তারা 1/3 এমএলসিদের নির্বাচন করবে। তারপর 1/12 এমএলসি সিটে প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচন করবে সেই রাজ্যে যারা গ্র্যাজুয়েটস রয়েছে অফ 3 ইয়ার্স স্ট্যান্ডিং, মানে বেসিক্যালি সে গ্র্যাজুয়েশনে 3 বছর কমপ্লিট করেছে, তারা এলিজেবল এখানে ভোট দেওয়ার জন্যে, এবং তাকে অবশ্যই সেই স্টেটের ভিতরে বসবাস করতে হবে। সহজ ভাষায় বলতে গেলে 1/12 মেম্বারদের ইলেক্ট করবে গ্র্যাজুয়েটসরা যারা সেই স্টেটে বসবাস করে। নেক্সট 1/12 মেম্বার্স ইলেক্টেড হবে সেই রাজ্যের টিচারদের দ্বারা, এবং সেই টিচারদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 3 বছর হতে হবে এবং তারা মিনিমাম সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বা তার উপরে পড়াতে হবে। অর্থাৎ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বলতে ক্লাস 9-10 এবং হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে 11-12। তো এখানে যেই টিচার্সরা ভোট দিতে পারবেন তারা মিনিমাম তাদের ক্লাস 9 থেকে ম্যাক্সিমাম ক্লাস 12 পর্যন্ত তাদের পড়াতে হবে, তার সাথে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স তাদের থাকতে হবে। এবং এর সাথে 1/3 মেম্বার্স ইলেক্টেড হবে সেই স্টেটের এমএলএদের দ্বারা, যারা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে এই এমএলসি ইলেকশনে, তাদের মধ্যে থেকে সেই স্টেটের এমএলএরা ভোট করে 1/3 সিট ফিল আপ করবে। সো এই 4টে ডিভিশনই হচ্ছে ইলেক্টেড এমএলসিদের জন্যে। এরপরে আবার নেক্সট ক্যাটাগরি রয়েছে 1/6 মেম্বার্স, যাদের ইলেকশন হবে না, মনোনয়নের মাধ্যমে তাদেরকে সিলেক্ট করা হবে। যেই রাজ্যের বিধান পরিষদে নির্বাচন হচ্ছে সেই রাজ্যের যিনি গভর্নর রয়েছে, রাজ্যপাল রয়েছে, সে 1/6 মেম্বারকে নমিনেট করবে বিধান পরিষদে, এবং তাদের মধ্যে থেকে যাদের স্পেশাল নলেজ বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে 5টা ফিল্ডে, একটা হচ্ছে কোঅপারেটিভ মুভমেন্ট, লিটারেচার, আর্ট, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এর আগে যখন আমরা রাজ্যসভার নমিনেশন নিয়ে আলোচনা করেছিলাম তখন প্রেসিডেন্ট নমিনেট করতো 12 জনকে লিটারেচার, আর্ট, সায়েন্স আর সোশ্যাল সার্ভিস ফিল্ডের থেকে। আর এখানে একটা এক্সট্রা ফিল্ড রয়েছে, সেটা হচ্ছে কোঅপারেটিভ মুভমেন্ট। মনে রাখার ইজি ট্রিক হচ্ছে রাজ্যসভার নমিনেশন হয় ল্যাস ক্যাটাগরি থেকে, অর্থাৎ লিটারেচার, আর্ট, সায়েন্স আর সোশ্যাল সার্ভিস, আর বিধান পরিষদের নমিনেশন হয় ক্লাস ক্যাটাগরি থেকে, অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি, লিটারেচার, আর্ট, সায়েন্স আর সোশ্যাল সার্ভিস। তবে এমএলএর ইলেকশনে এমন কোনো ভাগ নেই, প্রত্যেকজন এমএলএই তাদের কনস্টিটিউয়েন্সির জনতার দ্বারা ইলেক্ট হয়ে তারা হাউসে আসে, বিধানসভায় আসে। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ইলেকশনস, অর্থাৎ এমএলসি এবং এমএলএর নির্বাচন কারা কন্ডাক্ট করে বা কোন বডি কন্ডাক্ট করে। তো লোকসভা রাজ্যসভার ইলেকশনের মতোই বিধানসভা এবং বিধান পরিষদের ইলেকশনও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বেই কন্ডাক্ট করানো হয়।
সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ইলেকশনের দায়িত্বে রয়েছেন। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। নেক্সট, ইলেকশন যদি রয়েছে, ইলেকশন নিয়ে বিবাদও হতে পারে। তো সেই বিবাদ কোন কোর্ট সেটেল করে সেটা আমরা দেখে নেব ইলেকটোরাল ডিসপিউটস এই পয়েন্টে। সো এমএলসি এবং এমএলএ ইলেকশনের ইলেকটোরাল ডিসপিউটস সেই রাজ্যের হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। যেই স্টেটে ইলেকশন হচ্ছে সেই স্টেটের যে হাইকোর্ট সেই কোর্টের জুরিসডিকশনে পড়বে এবং অরিজিনাল জুরিসডিকশন কথাটার মানে ডিরেক্টলি এবং প্রথমেই হাইকোর্টের কাছেই এই কেসটা যাবে। এমএলসি এমএলএ ইলেকশন নিয়ে কোনো বিবাদ থাকলে ডিরেক্টলি ম্যাটারটা সেই রাজ্যের হাইকোর্টের কাছে যাবে। তবে হাইকোর্টের ফাইনাল ডিসিশন নয়, আরোপি হাইকোর্টের জাজমেন্ট পাওয়ার পরে সেই জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও কিন্তু অ্যাপিল করতে পারে। তো সুপ্রিম কোর্টের এই ক্ষেত্রে অ্যাপেলেট জুরিসডিকশন রয়েছে, অর্থাৎ হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায়, ডিরেক্টলি যাওয়া যায় না। সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন নেই যেহেতু। সো ইলেকশন হয়ে গেল, এবার পালা শপথ গ্রহণের, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। যেমন আমরা দেখেছিলাম সাংসদদের ক্ষেত্রে অমনি বিধায়করাও কিন্তু দুবার শপথ গ্রহণ করে। একবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সামনে, সেটা ইলেকশনের আগে করতে হয়, এবং দ্বিতীয়বার যখন তারা ইলেক্ট হয়ে গেছে তখন গভর্নরের সামনে তারা শপথ গ্রহণ করেন, অথবা গভর্নরের দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে আফটার ইলেকশন তারা শপথ গ্রহণ করবে। সো ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সামনে, আর যখন তারা জিতে গেছে বা তাদের নমিনেশন হয়ে গেছে গভর্নর অফ স্টেটের সামনে। এবং শপথে তারা যেটা বলবে, শপথের বাণীগুলো আমাদের সংবিধানের 3rd শিডিউলে উল্লেখ করা আছে। যতগুলো কনস্টিটিউশনাল পোস্ট রয়েছে তাদের শপথের বাণী কিন্তু 3rd শিডিউলেই রয়েছে। সো দিস ইজ কমন ফর অল কনস্টিটিউশনাল পোস্টস। আমরা পৌঁছে গেছি আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, যেটা হচ্ছে টার্ম বা টেনিয়র। এমএলএ এবং এমএলসিরা নির্বাচনের পরে তারা মেয়াদ কতটা পায় বা অফিসে তারা কতদিন থাকতে পারে। সো এমএলসিরা একটা ফিক্সড টেনিয়র পায়, 6 বছরের মেয়াদ তারা পায়। যেহেতু বিধান পরিষদ পার্মানেন্ট হাউস, ডিজলভ হয় না, তাই জন্য 6 বছরের মেয়াদ পাওয়ার পর 1/3 মেম্বার্স রিটায়ার করে প্রত্যেক 2 বছর পর পর। প্রত্যেক 2 বছর পর পর বিধান পরিষদের 1/3 মেম্বার যাদের 6 বছরের মেয়াদ কমপ্লিট হয়ে গেছে তারা রিটায়ার করবে, এবং যেই সিটগুলো ভেকেন্ট হলো সেই সিটগুলোতে পুনরায় ইলেকশন করে সেগুলোকে ফিল করা হবে। আবার 2 বছর পরে নেক্সট গ্রুপ যাদের 6 বছর কমপ্লিট হয়ে গেছে তারা রিটায়ার করবে এবং ওদের পোস্টে নতুন এমএলসি আসবে। সো বিধান পরিষদ হচ্ছে কন্টিনিউইং চেম্বার, কিন্তু বিধান পরিষদের যারা মেম্বার্স তাদের কিন্তু 6 বছরের মেয়াদ রয়েছে, যেটার পরে তাদেরকে অবশ্যই রিটায়ার করতে হয়। সেখানে যারা বিধানসভার মেম্বার্স এমএলএরা, তারা বিধানসভার মতোই কিন্তু 5 বছরের একটা ফিক্সড টেনিয়র পায়। 5 বছর পরে বিধানসভাও ভেঙে যায়, তার সাথে এমএলএদের মেম্বারশিপের মেয়াদও শেষ হয়ে যায়। ফ্রেশ ইলেকশন করে নতুন এমএলএদের নির্বাচন করা হয় এবং বিধানসভা পুনরায় গঠন করা হয়। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, এদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস, অর্থাৎ এদের বেতন ভাতা এবং সুবিধাদি তারা পদে থাকাকালীন কি কি পায়। সো বেতনের অ্যামাউন্টটা অফকোর্স ইম্পর্টেন্ট নয়, আনলেস তোমার কোনো এমএলএদের সাথে বিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা জেনে নিও। এক্সামের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের বেতন ভাতা তারা কত পাবে বা কি সুবিধাদি পাবে সেটা ডিটারমাইন, সেটা নির্ধারণ কে করে। সো লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে পার্লামেন্ট নির্ধারণ করত, তেমনি বিধান পরিষদ এবং বিধানসভার মেম্বার্সদের ক্ষেত্রে সেই রাজ্যের স্টেট লেজিসলেচারই ডিটারমাইন করবে যে এরা কত বেতন পাবে বা কি কি সুবিধাদি পাবে। নেক্সট আমরা আলোচনা করব স্টেট লেজিসলেচারের মেম্বার্সরা কি কি প্রিভিলেজেস বা রাইটস, অর্থাৎ বিশেষ অধিকার বা সুবিধা কি কি পায়। তো সংবিধানে যেটা বলা আছে সেটা 3টে সুবিধাদির কথা বলা আছে। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে স্টেট লেজিসলেচারের সেশন যখন চলছে তার 40 দিন আগে এবং তার 40 দিন পরে পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা যাবে না সিভিল ম্যাটার্সের জন্য। পার্লামেন্টের মেম্বারদেরও যা প্রিভিলেজ ছিল এদেরও একদম সেম প্রিভিলেজ। হাউসের সেশন চলাকালীন তার 40 দিন আগে এবং 40 দিন পরে পর্যন্ত এদেরকে সিভিল ম্যাটার্সে অ্যারেস্ট করা যাবে না। তবে ক্রিমিনাল ম্যাটার্স বা প্রিভেন্টিভ ডিটেনশন কেসেস, যেগুলো একটু সিরিয়াস ধরনের গ্রাউন্ডস,
সেগুলোর জন্য অফকোর্স তাদেরকে অ্যারেস্ট করা যেতে পারে, তবে দিওয়ানি মামলার জন্য করা যাবে না। দ্বিতীয় পয়েন্টটাও এমপিদের মতোই, তারা নিজের রেসপেক্টিভ হাউসে, এমএলসি এবং এমএলএরা নিজেদের রেসপেক্টিভ হাউসে তাদের কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ আছে। তারা যে কোনো রকম মতবাদ তারা প্রকাশ করতে পারে, কোনো রকম ভয় আনুগত্য ছাড়াই মতবাদ প্রকাশ করতে পারে, ভোট দিতে পারে, যেখানে যেখানে তাদের ভোট দেওয়ার প্রয়োজন সেটা নিজের ইচ্ছা মতো তারা করতে পারে। এবং অফকোর্স তাদের পার্টির নির্দেশ বা কনস্টিটিউশনের নিয়ম বা যেই হাউসের তারা মেম্বার সেই হাউসের রুলসগুলো তাদের ফলো করতে হবে। তাছাড়া তারা যে কোনো রকম মতবাদ প্রকাশ করতে পারে, সেই মতবাদ প্রকাশ করার জন্য তাদের উপরে কিন্তু কোর্টে কেস ফাইল করা যাবে না। যদি কোনো আনপার্লামেন্টারি কথা বা অ্যাকশন তারা যদি বলেছে বা করেছে, তাহলে সেই ক্ষেত্রে সেই হাউসের প্রিসাইডিং অফিসার তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। কিন্তু হাউসের ভিতরে ওরা কি করলো না করলো সেটা কিন্তু কোর্টের জুরিসডিকশনের আন্ডারে পড়ে না। তৃতীয় প্রিভিলেজ, তাদের সেশন চলাকালীন জুরি সার্ভিস দেওয়ার জন্য আদেশ বা বাধ্য করা যাবে না। জুরি সার্ভিস বলতে কোর্টে তারা সাক্ষী হিসাবে যাচ্ছে বা কোর্টে তারা কোনো প্রমাণপত্র দেওয়ার জন্য যাচ্ছে। তো এই জিনিসটা সেশন চলাকালীন তাদেরকে বাধ্য করা যাবে না, কারণ সদনের মেম্বার হিসাবে, বিধায়ক হিসাবে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের হাউসের সেশনগুলো অ্যাটেন্ড করা। সো তিনটে কনস্টিটিউশনাল প্রিভিলেজেস বা রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আমি একবার কুইক রিক্যাপ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তাদের অ্যারেস্ট করা যাবে না সেশনের 40 দিন আগে, সেশন চলাকালীন এবং 40 দিন পর পর্যন্ত। দ্বিতীয় প্রিভিলেজ, তাদের কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ আছে, তারা যেই হাউসের মেম্বার সেখানে এবং সেই হাউসেও তারা যে কোনোভাবে ভোট করতে পারে। এবং তৃতীয়, তাদের জুরি সার্ভিস থেকে এক্সেমশন দেওয়া আছে সেশন চলাকালীন। নেক্সট আমরা আলোচনা করব এমএলসি বা এমএলএ পোস্টে ভ্যাকেন্সি কি কি কারণে আসতে পারে। তো 5টা কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে ডাবল মেম্বারশিপ, অর্থাৎ এমএলএ বা এমএলসিরা একটা পোস্টে থাকাকালীন আরেকটা পোস্টের নির্বাচনে দাঁড়িয়েছিল এবং সেখানেও তারা জিতে গেছে, সেই ক্ষেত্রে তাদেরকে যে কোনো একটা সদনের মেম্বারশিপ ছেড়ে দিতে হবে। নো ডাবল মেম্বারশিপ অ্যালাউড। একজন ব্যক্তি একটা সদনেরই মেম্বার থাকতে পারবে অ্যাট এ টাইম। দ্বিতীয়, অন্য কোনো ডিসকোয়ালিফিকেশন হাউসের নিয়ম অনুযায়ী যদি তাদের রয়েছে সেই ক্ষেত্রেও তাদের সিটটা ছেড়ে দিতে হবে। তৃতীয়, অফকোর্স তারা ইস্তিফা দিতে পারে পদে থাকাকালীন, রেজিগনেশন। চতুর্থ, তারা যদি তাদের হাউসের সেশনগুলো থেকে একটানা 60 দিন 60 ডেজ কোনো রকম প্রায়ার পারমিশন ছাড়া বা উইদাউট নোটিস তারা যদি অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে তাদের সিট ভেকেন্ট হয়ে যাবে। এবং 5 নম্বর, যদি তাদের ইলেকশনটাই কোর্ট রদ করে দেয় বা তারা যদি কোনো হায়ার পোস্টে নির্বাচন বা তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা গভর্নর পোস্টে যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে তারা আর এমএলসি বা এমএলএ হিসাবে কন্টিনিউ করতে পারবে না। সো এই 5টা ডিসকোয়ালিফিকেশন এমএলসি এবং এমএলএ, তার সাথে এর আগের লেকচারে যে আলোচনা করেছিলাম রাজ্যসভা এবং লোকসভা, তাদের জন্য কমন। পরের পয়েন্টটা আগের পয়েন্টেরই এক্সটেনশন। তারা রেজিগনেশন দিলে তাদের সিট ভেকেন্ট হয়ে যায়, সেই রেজিগনেশনটা তারা কাকে দেবে সেটাই আমরা আলোচনা করব আমাদের 14 নম্বর পয়েন্টে। এমএলসিরা বিধান পরিষদের মেম্বার হয়, তাই জন্য তারা বিধান পরিষদের যিনি চেয়ারপারসন রয়েছে তাকে তাদের ইস্তিফা পত্রটা দিয়ে থাকেন। সেখানে এমএলএরা বিধানসভার মেম্বার হয়, তার জন্য বিধানসভার যে স্পিকার রয়েছে তাকেই তাদের ইস্তফা পত্রটা এমএলএরা দেন। তো বোথ হাউসের মেম্বাররাই রেসপেক্টিভ হাউসের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছে তাদেরকে নিজেদের ইস্তফাটা দেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিমুভাল, অর্থাৎ তাদের পোস্ট থেকে বের করে কে দিতে পারে। সো এমএলসি এবং এমএলএদের দুভাবে রিমুভাল হতে পারে। প্রথমটি হচ্ছে গভর্নর করবেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার উপদেশে, যদি তারা এর আগে যে আমরা ডিসকাস করেছিলাম বিভিন্ন ডিসকোয়ালিফিকেশন যদি তাদের থাকে, যেমন ডাবল মেম্বারশিপ, ডিসকোয়ালিফিকেশন, অ্যাবসেন্স ইত্যাদি, এবং এই ক্ষেত্রে গভর্নরের ডিসিশনটাই কিন্তু ফাইনাল হবে। তবে আরেকভাবেও তাদের রিমুভাল হতে পারে, সেটা রেসপেক্টিভ হাউসের প্রিসাইডিং অফিসার, অর্থাৎ এমএলসিদের ক্ষেত্রে চেয়ারপারসন এমএলসিদের রিমুভ করতে পারে অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন, তেমনি এমএলএদের ক্ষেত্রে সেই হাউসের স্পিকার তাদেরকে রিমুভ করতে পারে অন দ্য গ্রাউন্ডস অফ ডিফেকশন। দুটো ক্ষেত্রেই এই ডিসিশনটা সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ সেই পার্টিকুলার এমএলসি বা এমএলএ যাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছে ডিফেকশনের গ্রাউন্ডে, তারা সেই ডিসিশনটাকে কোর্টে চ্যালেঞ্জ করতে পারে এবং কোর্ট জাজমেন্ট দিয়ে এই রিমুভালটাকে আবার বরখাস্ত করে দিতে পারে। সো রিমুভাল অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন এটাই একমাত্র কেস যেখানে কোর্ট লেজিসলেচারের অ্যাক্টিভিটিতে ইন্টারফেয়ার করতে পারবে।
এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজনে আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব। অর্থাৎ এমএলসি বা এমএলএরা তাদের পোস্ট থেকে রিটায়ার করার পর তারা কি সরকারের আন্ডারে অন্য কোনো পদে তারা থাকতে পারবে, বা পুনরায় এই পদেই তারা কি কন্টিনিউ করতে পারবে কিনা। সো উভয় ক্ষেত্রেই পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তারা যতবার ইচ্ছা ইলেকশনে তারা দাঁড়াতে পারবে এবং যতবার তারা জিতবে তারা এমএলসি বা এমএলএ হিসাবে সার্ভ করতে পারবে। তাছাড়াও অন্য কোনো সরকারি পোস্টেও তাদের আফটার রিটায়ারমেন্ট অ্যাপয়েন্ট করা যাবে। সো এই ছিল আমাদের ডিসকাশন। আশা করি আজকের এই ডিসকাশন এমএলসি এবং এমএলএদের নিয়ে তোমাদের ভালো লাগলো, বুঝতে পারলে ভালো করে। এই লেকচারটা একবার নয়, মিনিমাম 3 বার দেখো, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। আমরা এই ভিডিওতে এমএলসি এবং এমএলএ রিলেটেড সমস্ত নীতি নিয়ম আলোচনা করলাম। যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে এদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। সেটা একটা সেপারেট ভিডিওতে আমি অবশ্যই আনবো, কিন্তু তোমাদেরও ডিউটি বন্ধুরা যে তোমরা এই ভিডিওকে লাইক করো এবং নিচে কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। তোমাদের লাইকস এবং কমেন্টস আমার কাছে একটা মোটিভেশনের সোর্স হিসাবে কাজ করে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।